মানে ডক্টর ইউনূস সাহেব সম্পর্কে শ্রদ্ধার যে জায়গাটা ছিল, যখন তিনি সরকার থেকে সরে গেলেন, ওনার একের পর এক কর্মকাণ্ড যখন সামনে আসলো, বিশেষ করে ভাই তিনি তো এমনি সম্মানিত একজন ব্যক্তিত্ব, যা তো নোবেল লরিয়েট, সারা পৃথিবীর কাছে সম্মানিত, বা ভিভিআইপি একটা ক্যারেক্টার। কিন্তু সরকার পরিবর্তনের ঠিক মানে 2 মাস না 2 দিন আগে খুব তড়িঘড়ি কইরা নিজের জন্য একটা নিরাপত্তা তিনি তৈরি করে গেছিলেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনারা সবাই ভিডিওর শুরুতে ভিডিওর কিছু অংশবিশেষ দেখে বুঝতে পেরেছেন ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ। তাই আর বেশি কথা না বাড়িয়ে চলুন আমরা মূল আলোচনায় চলে যাচ্ছি। তার আগে সবাইকে রিকোয়েস্ট করব, যারা আমাদের চ্যানেলে নতুন আছেন প্লিজ সবাই সাবস্ক্রাইব করে সাথে থাকুন। চলুন ভিডিওটা দেখি। মানে ডক্টর ইউনূস সাহেব সম্পর্কে শ্রদ্ধার যে জায়গাটা ছিল, যখন তিনি সরকার থেকে সরে গেলেন, ওনার একের পর এক কর্মকাণ্ড যখন সামনে আসলো, বিশেষ করে ভাই তিনি তো এমনি সম্মানিত একজন ব্যক্তিত্ব, যা তো নোবেল লরিয়েট, সারা পৃথিবীর কাছে সম্মানিত, বা ভিভিআইপি একটা ক্যারেক্টার। কিন্তু সরকার পরিবর্তনের ঠিক মানে 2 মাস না 2 দিন আগে খুব তড়িঘড়ি কইরা নিজের জন্য একটা নিরাপত্তা তিনি তৈরি করে গেছিলেন, এবং কি তিনি নিজেকে বাংলাদেশের সংবিধান বা আইন পরিবর্তন করে একটা গ্যাজেট প্রকাশ করছিলেন, কি যে তিনি হচ্ছেন রাষ্ট্রের ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্সন, এবং সেই হিসাবে এসএসএফ এর যে নিরাপত্তা, এই নিরাপত্তা কে পায়? রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, বা লাইক দ্যাট ওয়ে বা লাইক দ্যাট ক্যারেক্টার। তো যখন তিনি ক্ষমতায় ছিলেন তিনি নিরাপত্তা পাইছেন, কিন্তু ক্ষমতা ছাড়ার পরে আইন পরিবর্তন করে 3 মাস না 6 মাসের যে সুযোগ ছিল, এটাকে নিজের জন্য তিনি 1 বছর বানাই ফেলছিলেন। কিন্তু তিনি হয়তো ভুলে গেছেন যে তিনি ক্ষমতায় আজীবন থাকবেন না। ক্ষমতা থেকে সরার পর রাষ্ট্র তার সঠিক নিয়মেই চলবে, আর যখন সঠিক নিয়মে চলছে, তখন যেহেতু সরকারি বিএনপি তারা লিগেল আইনটাকেই অ্যাপ্লাইড করছে, সেক্ষেত্রে ডক্টর ইউনূস একটা লম্বা চূড়া বাঁশ খাইছেন। এমনকি আমার কাছে মনে হয় এটাতে তার সম্মানের জায়গাটা কমে গেছে। কারণ কি, নিজের জন্য নিজে আইন বানাইয়া সেইটার যখন সুবিধা নিবে, তাহলে তো প্রত্যেকটা সরকার, মন্ত্রী, এমপি তারা তো ভাই যা করছে খারাপ না। ইউনূসের তার টাকার অভাব ছিল না, তাহলে কেন নিরাপত্তার দরকার হলো? সম্ভবত তিনি রাষ্ট্র ক্ষমতায় থাকাকালীন এমন এমন কর্মকাণ্ড করছেন যে ভবিষ্যতে এগুলোর জন্য তাকে মানে মূল্য চুকাতে হবে, তিনি ভয় পাচ্ছিলেন। আচ্ছা দেখুন ঘটনা কি, বিএনপি কি করলো। সাবেক অন্তর্বর্তী সরকার প্রধান ইউনূসের যে ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্সন বা ভিভিআইপির মর্যাদা, এইটার মেয়াদ 6 মাস কমাই দিছে। সেই হিসেবে আগামী 10ই অক্টোবর তার আর এই 10 অক্টোবরের পর থেকে তার এই মর্যাদার থাকবে না। এরপর থেকে সাধারণ আমি আপনি আমজনতা হিসেবে তাকে চলতে হবে। আর সরকারের উচ্চ পর্যায়ের একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। কালের কণ্ঠের প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী প্রধানমন্ত্রীর কার্যালয়ের নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক কর্মকর্তা বলছেন যে তার এই ভিভিআইপি, যেটা নিজে অতিরিক্ত আইন সংশোধন করে নিয়ে আনিছিলেন, সেটাকে 1 বছরের জায়গায় 6 মাস করে দেওয়া হয়েছে। সো 10ই অক্টোবর না, 10ই আগস্টের পর তার ভিভিআইপি প্রটোকল থাকছে না। ক্ষমতা ছাড়ার মাত্র কয়েকদিন আগে তড়িঘড়ি করে নিজেই নিজেকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসাবে ঘোষণা দিয়েছিলেন ডক্টর ইউনূস। নির্বাচনের 2 দিন আগে 10 ফেব্রুয়ারি এই সংক্রান্ত একটা গ্যাজেট প্রকাশিত হয়েছিল। আমরা তখন নির্বাচন নিয়ে ব্যস্ত, জাতি ইউনূসের এই খেলাটা তখন বোঝা নাই। কিন্তু এখন যখন আমরা বুঝতে পারলাম, তো দেখলাম যে এই গ্যাজেটটা এখন বাংলাদেশ সরকারের যেই মানে বিজি প্রেস বা ওয়েবসাইটে এটা নাই। সাধারণত সরকারের সকল গ্যাজেট, যেহেতু ইউনূস সরকারে ছিলেন, তো তিনি যে গ্যাজেট প্রকাশ করছেন এটা ওয়েবসাইটে থাকার কথা, কিন্তু বর্তমানে এই গ্যাজেটটা সেই ওয়েবসাইটে নাই, এবং পুরনো সব গ্যাজেটও আপনি চাইলে এখানে পাবেন, কিন্তু ইউনূসটাই তখন নাই। তো কি গ্যাজেটটা ছিল? তখনকার প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব যিনি ছিলেন পান্না সাহেব, তার সই করা প্রজ্ঞাপনে বলা হয়েছিল সরকার বিশেষ নিরাপত্তা বাহিনী আইনের ক্ষমতা বলে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ইউনূসকে তার দায়িত্ব হস্তান্তরের তারিখ থেকে 1 বছরের জন্য অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসাবে ঘোষণা করছে। এর ফলে তিনি এসএসএফ এর নিরাপত্তা সুবিধা এই মুহূর্তে পাচ্ছেন। একজন ভিভিআইপি হিসেবে তার বাসভবন, তার কর্মস্থলে দায়িত্ব পালন করছে রাষ্ট্রের টাকায় এসএসএফ সদস্যরা। তার উপস্থিতিতে আয়োজিত সব অনুষ্ঠানে নিরাপত্তা তল্লাশি থাকে। দেশ বিদেশে ভ্রমণের সময় পররাষ্ট্র মন্ত্রণালয় এবং দূতাবাসের সমন্বয়ে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা তাকে নিশ্চিত করা হয়ে থাকে। আর
এখন এই যে বিদেশে গেল তার নিরাপত্তা দরকার কেন? কারণ সেখানে আওয়ামী লীগ বিভিন্ন সময় বিভিন্ন কিছু ঘটানোর জন্য প্রতিশ্রুতি ওয়াদা টোয়াদা দিয়ে রাখছে। আর যেহেতু ডক্টর ইউনূসের বিশ্বব্যাপী ব্যবসা বাণিজ্য আছে, বিভিন্ন দেশে ভ্রমণ করেন, তো ওই দেশের সরকাররা তো ইউনূসরে তিনি যখন ক্ষমতার দিকে ছিলেন আসলে এরকম পাত্তাই দেয় নাই। তো ক্ষমতা ছাড়ার পর জাতির অনেক মানুষের কাছে, বিএনপির কাছেও বলেন, সবার কাছেই তিনি একটা অবস্থান তো আসলে নেগেটিভ বানাই ফেলছেন। এমনকি আমজনতার মধ্যে একসময় আওয়ামী লীগ ছাড়া ডক্টর ইউনূসকে সবাই সম্মান করতো, কিন্তু আজকের দিনে আপনি ডক্টর ইউনূসকে সম্মান করা মানুষের মধ্যে খুব অল্প তালিকার লোকই পাবেন। এক মেইন কারণ হচ্ছে অতিরিক্ত সুবিধা নিচ্ছেন, নিজের নামে গ্রামীণ ইউনিভার্সিটি নিচ্ছেন, নিজের নামে গ্রামীণ আদম ব্যবসার লাইসেন্স দিচ্ছেন, স্টার্লিং এর সাথে গ্রামীণের চুক্তি করে দিচ্ছেন, নিজের নামের 666 কোটি টাকা কর রাষ্ট্রীয় ট্যাক্স তিনি মাফ করায় ফেলছেন, গ্রামীণ ব্যাংকে 10-15 বছরের জন্য জানা জানি কত বছরের জন্য সিস্টেমে একটা সাইজ করে ফেলছেন। অর্থাৎ সর্বদিকে একটা লোক রাষ্ট্রপ্রধান হইয়া 18 মাসে যেই পরিমাণ সুযোগ সুবিধা ভোগ করছে, সেই হিসাবে অন্যান্য সরকার প্রধানরা কি সুযোগ সুবিধা ভোগ করছে মানুষের মধ্যে প্রশ্ন তৈরি হয়ে গেছিল। এমনকি প্রবাসীদেরকে নিয়ে কত মুখরোচক পাকনা পাকনা মিষ্টি কথা বলছেন। আসলে কি হয়েছে? রেমিডেন্স যোদ্ধা নামক ট্যাগ লাগাইয়া সবাইরে বাস দিয়ে দিছে। পুলিশকে নিয়ে কথা বলছিলেন স্বতন্ত্র মন্ত্রণালয়, কোনো কিছুই আসলে হয় নাই। এখন এগুলো কি সব ইউনূসের দায়িত্ব ছিল? না, যেহেতু সরকার প্রধান, এটা তার মানে জবাবদিহিতার মধ্যে পড়ে। তো দেখা যাক কি হয়। মানে ক্ষমতা থাকলে নিজের জন্য নিজে যে সকল আইন তৈরি করবেন, পরবর্তী সরকার কি রাখবে, এটা একটু বোঝা উচিত। ভালো থাকুন, আসসালামু আলাইকুম। অনেকে বলছেন যে কামড়া কামড়ি শুরু হয়ে গেছে, নিজেকে সেভ করার জন্য একজন আরেকজনকে ঢেলে দিচ্ছে, অর্থাৎ ভৈরা দিচ্ছে আর কি। মানে কুমিল্লার ভাষায় রাগ হইেন না, আমরা অনেক সময় এরকম শব্দ ইউজ করি যখন মনে হয় যে গুটিবাজি চলে। আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার ছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস, এই সরকার প্রধানের কন্ট্রোলার কারা ছিল? এর মাঝখানে আপনি দেখেন ডক্টর মোহাম্মদ আসিফ নজরুল, আমাদের যিনি স্যার আছেন ডক্টর আসিফ নজরুল স্যার, আওয়ামী লীগ সরকারের পতনের আগ পর্যন্ত ওনার প্রতি সারা বাংলাদেশের মানুষের একটা শ্রদ্ধা ছিল। বাট যখন সরকার পতন হলো, আস্তে আস্তে ওনার প্রতি বিএনপি, জামাত, আওয়ামী লীগ প্রত্যেকেই ওনার প্রতি ক্ষুব্ধ হলো। কারণ সকলেই মনে করলো যে এই মানুষটা দিনের পর দিন ফেসবুকে বসে সরকারের সমালোচনা করতেন, অথবা নিজে কখনো পাওয়ারে গেলে রাষ্ট্রকে একদম বিদেশি রাষ্ট্র বালাই ফেলবেন, মানুষের জন্য কলিজা দিয়ে কাজ করবেন। এই মানুষটা ক্ষমতায় যাওয়ার পরে তার যে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস পুরো রাষ্ট্রকে প্রশ্নবিদ্ধ করে ফেলেছে বা জাতিকে প্রশ্নবিদ্ধ করেছে, তো এটা নিয়ে নানান আলোচনা সমালোচনা ছিল। কিন্তু দিন শেষে এখন আজকে তিনি নিজে ডক্টর ইউনূসকে যেভাবে ঢেলে দিলেন, এখন তো আমাদের কাছে মনে হচ্ছে এই অন্তর্বর্তী সরকার আসলে কি করছে। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে চুক্তি নিয়ে নানান আলোচনা সমালোচনা এই সরকারের ভিতর ছিল যে ডক্টর ইউনূস কি আসলেই রাষ্ট্রের সেবা করেছেন না নিজের সেবা করেছেন। এই প্রশ্ন আবারও সামনে আসলো কখন? যখন আমাদের অন্তর্বর্তী সরকারেরই খুবই গুরুত্বপূর্ণ একটা সেক্টরের একজন শক্তিশালী উপদেষ্টা, আইন উপদেষ্টা আসিফ নজরুল বলছেন যে যুক্তরাষ্ট্রের সঙ্গে যেসব চুক্তি হয়েছে সেগুলোতে আমাকে কোনোদিনও ডাকা হয়নি। তাহলে ডক্টর ইউনূস কি চেয়ারে বসছিল খালি চুক্তি টুক্তি করে নিজের আখেরে গোছানোর জন্য? কয়েকদিন আগে আমাদের স্বাস্থ্য উপদেষ্টা তিনিও কিন্তু একই কথা বলছিলেন যে এরপর আরো কয়েকজন যে সরকারের বড় বড় পদগুলোতে তারা থাকলেও ডক্টর ইউনূস অনেক চুক্তিতে তিনি কাউকে ডাকতেন না। তো কে আসলে ডক্টর ইউনূসকে পেছন থেকে এই চুক্তিগুলা করাইতো, বা তিনি কাদেরকে নিয়ে চুক্তি করতেন? তিনি কি আমেরিকা থেকে ধান্দা করছেন? কারণ ওইখানে তো তার অনেক বিনিয়োগ আছে। এরকমই মনে হচ্ছে যে তিনি কাউকে পাত্তা দিতেন না, নিজে নিজে ধান্দা করতেন। কিন্তু আসিফ নজরুল স্যার, তো এটা আপনি আগে কেন বললেন না? এখন ঠেলায় পড়ছেন, চিপায় পড়ছেন, নাকি কোনো ফাইল বের হবে এই ভয় পাচ্ছেন? তিনি বলছেন কারণ সেইটা আমার এরিয়া কনসার্ন না। ইকোনমিক, ব্যাংকিং, এনবিআর ইস্যুতে যে আলোচনা করেছে সেখানেও আমাকে ডাকা হয়নি, সেটা কয়েকজন উপদেষ্টাদের নিয়ে তিনি বসতেন। তো লিগ্যাল ইস্যুতে আমাকে ডাকা হতো, পলিটিক্যাল এবং সংস্কার ইস্যুতে আমাকে ডাকা হতো, এমনকি অনেক বড় বড় জায়গায় আমাকে ডাকতেন, তবে আমেরিকার সাথে চুক্তির ইস্যুতে তাকে ডাকা হয় নাই। তো আপনি তো আওয়ামী লীগ সরকারের সময় অনেক ইস্যুতে আপনি কথা বলতেন স্যার, এমনকি আমরা আপনাকে পছন্দ করতাম যে আপনি সত্যটা প্রকাশ করছেন, বলছেন। আপনি তথ্য দিয়েছেন দেশে প্রায় 26 লক্ষ ভারতীয় চাকরি করতেছে। তো আপনি এখন দূর থেকে এত কিছু জানতেন, এত তথ্য আপনার কাছে ছিল, কিন্তু ডক্টর ইউনূস মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বিভিন্ন বিষয়ে চুক্তি করে ফেলতেছে, আপনি জানেন না এই কথাটা। তখন কেন আপনি বলেন নাই যে রাষ্ট্রের মধ্যে অনেক চুক্তি হচ্ছে যেগুলো সম্পর্কে আমরা কনসার্ন না? তখন জাতি আপনার পক্ষে দাঁড়াতো যে ডক্টর ইউনূসকে কে এই ক্ষমতা দিয়েছে বা কারা তার পেছনে কাজ করছেন যে তিনি রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ চুক্তিগুলো বিভিন্ন
রাঘব বল দেশের সাথে কইরা ফেলতেছেন, যেখানে সরকারে থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ পদে আপনারাই জানতেন না। এখন এই যে এখন একে অন্যের দোষ ত্রুটি বের করে দিচ্ছেন উপদেষ্টারা, সাধারণ মানুষের কাছে কি মনে হচ্ছে যে আপনারা সারা বছর রাজনীতিবিদদের গালাগালি করতেন, তো এখন আপনারা যেই 18 মাসের ক্ষমতায় বসলেন কত কিছু কইরা ফেললেন, কখনকার ডিপি স্টেট এখন নাম আসতেছে, আরো কত কিছু সমালোচনা আসতেছে। তো এখন বিবিসি বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলছিলেন যে একটা কিচেন ক্যাবিনেট ছিল ডক্টর ইউনূসের, সেই কিচেন ক্যাবিনেটে অনেক কিছুই আপনার হতো, যেখানে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিগুলো আলোচনা হতো, কিন্তু সেখানে নাকি তাকে ডাকা নেয় ডক্টর ইউনূস। তো আসিফ নজরুল বলেন, বাংলাদেশের ইতিহাসে কোন সরকার আমলে কিচেন ক্যাবিনেট ছিল? কিচেন ক্যাবিনেটের সদস্য কেউ না কেউ কোনোভাবে ছিল, যারা দু একজন হয়তো ছিল না তারা ওই বিষয়ে এত, আমরা তো ভাই এত কিছু বুঝি না স্যার, আমরা তো জানি আপনি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে জনতার সামনে তথ্য প্রকাশ করেন। এখন এই যে ডক্টর ইউনূস কারে নিয়ে করতো, এখন তো ডক্টর ইউনূস চাপে পড়তেছে, তো ওনাকে ভরে দিচ্ছেন নাকি আসলে না কোনো ঝামেলা আপনাদের ভিতরে তৈরি হয়েছে, এখন এগুলো আস্তে আস্তে মুখ খোলা শুরু হচ্ছে, কোনটা আমরা জানতে চাই। কেন চুক্তি হয়েছে, কিভাবে চুক্তি হয়েছে, এটা থেকে রাষ্ট্রের স্বার্থ উদ্ধার হয়েছে এত গোপনীয় ভাবে কেন হইলো, তড়িঘড়ি করে কেন হইলো, কে কত কামাইছেন? যদি নাই কামাই থাকেন কেন এখন এতদিন পরে বিএনপি আসার পরে আপনারা এগুলো তথ্য দিচ্ছেন? এখন তো বিএনপি সরকার বসে অনেক বাটে পড়ে গেছে, আপনারা তলে তলে অনেক চুক্তি রীতি করে ফেলছেন, আমরা একটু জানি, জানান।